বিধায়ক হয়েছেন মাত্র ৩ মাস। ব্যাংক অ্যাকাউন্টে ছিল ৬০ থেকে ৭০ হাজার টাকা, অথচ কোটি টাকার সম্পত্তি কেনার প্রতিশ্রুতি। ভাড়া দিচ্ছেন না, জমি ছাড়ছেন না, বাড়ির মালিক কাঁদছেন। আর এদিকে নারী সুরক্ষার মন্ত্রী যখন দরকার তখনই নিখোঁজ। সাংবাদিকতার নামে করে দাঙ্গা ছড়ানো একজনকে নিয়ে গোটা রাজ্য ফুটছে। কি হচ্ছে বাংলায়? পরিবর্তনের পর এই কি স্বাদ স্বপ্নের বাংলার? নাকি পুরনো খেলার নতুন খেলোয়াড় এসেছে শুধু? একটু ধৈর্য ধরুন, পুরো ছবিটা দেখলে আপনার মাথা ঘুরে যেতে পারে। গল্পটা শুরু হয় একটা 3 তলা বাড়িকে নিয়ে। 4 বিঘা জমির ওপর দাঁড়ানো হোটেল কেশবানন্দ প্যালেস। মালিক স্বামী কেশবানন্দ বন মহারাজ, একজন সন্ন্যাসী যিনি বৃন্দাবনে গেস্ট হাউস চালান, বাগবাজারে অফিসে বসেন। শান্ত, ধার্মিক, রাজনীতি থেকে দূরে থাকা একজন মানুষ। কিন্তু তার জীবনে ঝড় এলো ঠিক সেই দিক থেকে, যেদিক থেকে তিনি কখনো আশাও করেননি। নির্বাচনের 1.5 মাস আগে বিজেপির এক প্রার্থী এসে তার বাড়িতে উঠলেন। সন্ন্যাসী ভাবলেন দলের কাজ সেবার সুযোগ দিয়ে দিলেন। কেন্দ্রীয় বাহিনী থাকলেও সেই বাড়িতেই। নির্বাচন হলো, সেই প্রার্থী জিতলেন, বিধায়ক হলেন। কিন্তু এরপর থেকেই গল্পের রং বদলে গেল। প্রথম 2 মাস ভাড়া দিলেন ঠিকই, তারপর 3 মাস কেটে গেছে, একটা টাকাও আসেনি। বাড়ি কেনার কথা ছিল 1,25,00,000-এ, সেটাও হয়নি। আর বাড়ি ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না, উল্টো মালিকের লোকজনকে গালাগালি, অসভ্য ভাষা, হুমকি। এখন একটু থামুন, এখানে একটা তথ্য মনে রাখুন। এই বিধায়িকা তার মনোনয়নপত্রে ব্যাংক ব্যালেন্স দেখিয়েছিলেন 60 থেকে 70 হাজার টাকা। আবারও বলছি, 60 থেকে 70 হাজার টাকা। আর কোটি টাকার বাড়ি কেনার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই হিসাবটা কি আপনার কাছে মিলছে? যদি না মেলে তাহলে পরের অংশটা আরো চমকে দেবে আপনাকে। এই বিধায়িকার নাম রেখা পাত্র। হ্যাঁ, সেই রেখা পাত্র যিনি একদিন গরুর জন্ম সনদ দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। তখন মানুষ এসেছিল, মিম বানিয়েছিল, কেউ ভেবেছিল হয়তো ক্যামেরার সামনে নার্ভাসনেস। কিন্তু এখন সে একই মানুষ অন্যের 4 বিঘা জমি আর 3 তলা বাড়ি দখল করে বসে আছেন। ভাড়া দিচ্ছেন না, বাড়ি ছাড়ছেন না, কিনছেনও না। সন্ন্যাসী কেশবানন্দজি বলেছেন তিনি নিজে শুভেন্দু অধিকারীর কাছে যেতে চান, কারণ তার বিশ্বাস মুখ্যমন্ত্রী বৈষ্ণব পরিবারের মানুষ, তিনি জানলে সমাধান করবেন। কিন্তু প্রশ্নটা এখানে, একজন বিধায়িকা যদি 3 মাসে অন্যের সম্পত্তি দখল করে রাখতে পারেন, তাহলে 3 বছরে কি হবে? 5 বছরে? আর এই যে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার স্লোগান ছিল, সেটা কি শুধুই মঞ্চের জন্য ছিল? এবার গল্পটা আরেকটু ঘুরে যাক। আরেকটা নাম, অগ্নিমিত্রা পল। নারী ও শিশু কল্যাণ দপ্তরের সঙ্গে যুক্ত। টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায় বড় কথা। নারী স্বাধীনতা, নারী অধিকার, নারী যেখানে খুশি যেতে পারবে, যা খুশি করতে পারবে, সারা রাত বাইরে থাকতে পারবে। অসাধারণ কথা। কিন্তু এই কথাগুলোর ধার কোথায় যায় যখন বাস্তবে পরীক্ষা আসে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন একটি শোকসন্ত পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন, সেখানে তার নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠল, সেই মুহূর্তে অগ্নিমিত্রা পলের গলা শোনা গেল না। যে মুখ সারাদিন নারী সুরক্ষার বুলিয়া ওড়ায়, সেই মুখটাই চুপ। প্রশ্ন করা হচ্ছে, তিনি কি চাঁদে গেছেন ঝাড়ু দিতে, নাকি মঙ্গল গ্রহে গাড়ির ট্যাক্স কাটতে? রসিকতা শোনাচ্ছে, কিন্তু এর আড়ালে একটা গুরুতর সত্য লুকিয়ে আছে। যখন নারী সুরক্ষার দায়িত্বে থাকা মানুষটি নীরব হয়ে যান, তখন সাধারণ নারীরা কার কাছে যাবেন? ক্ষমতায় থাকা অবস্থায় যদি নিজেদের লোকের জন্য সরব না হওয়া যায়, তাহলে পদের অর্থটা কি? শুধুই একটা চেয়ার, শুধুই একটা নাম ফলক? এবার আসা যাক এমন একটা প্রসঙ্গে যেটা বাংলার মিডিয়া জগৎকে একদম দুভাগ করে ফেলেছে। ময়ূরঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার সাংবাদিক ছিলেন, সম্প্রতি চ্যানেল ছেড়ে দিয়েছেন। ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা নিয়ে কারো আপত্তি নেই, কিন্তু আপত্তি আছে তার অতীতের কর্মকাণ্ডগুলো নিয়ে। কলকাতার হাইকোর্টের একজন আইনজীবী অ্যাডভোকেট শেখ বাবুল যেভাবে বিষয়টা ব্যাখ্যা করছেন, সেটা একবার শুনুন। তিনি বলছেন, সাংবাদিকতা একটা পেশা, কিন্তু এই পেশার একটা সত্তা আছে। যেমন একজন আইনজীবীর আইনজীবীর সত্তা আছে, তেমনি সাংবাদিকের সাংবাদিক সত্তা আছে। সেই সত্তাকে বিসর্জন দিয়ে কেউ সাংবাদিক থাকতে পারে না। আর ময়ূরঞ্জন ঘোষ, তিনি সেই সত্তা বহু আগেই হারিয়ে ফেলেছেন বলে অনেকেই মনে করছেন। চোখে চোখ রেখে প্রশ্ন করি, এই ছিল তার স্লোগান। কিন্তু সে চোখে চোখ রাখা কোথায় হতো? স্টুডিওতে, ক্যামেরার সামনে, এসির ঠান্ডা ঘরে, মাঠে, ঘটনাস্থলে, যেখানে ধর্ষণ হয়েছে, যেখানে খুন হয়েছে, যেখানে মিছিল হচ্ছে, সেখানে কি কখনো দেখা গেছে তাকে? আর সবচেয়ে গুরুতর অভিযোগ, সাম্প্রদায়িক উস্কানি। কবি কাজী নজরুল ইসলামের কবিতার লাইনকে বিকৃত করা, ব্যঙ্গ করা, অবমাননা করা, এগুলো কি সাংবাদিকতা? এগুলো কি নিরপেক্ষ সংবাদ পরিবেশন? নাকি এগুলো একটা নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার? অ্যাডভোকেট বাবুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আজ ময়ূরঞ্জন ঘোষ বেঁচে যাচ্ছেন কারণ তার বন্ধু সরকার ক্ষমতায়। পুলিশ তাদের হাতে, প্রশাসন তাদের হাতে, আইন শৃঙ্খলা তাদের হাতে। কিন্তু ক্ষমতা চিরকাল একজনের থাকে না। আইনের হাত অনেক লম্বা। 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কিন্তু আসল সত্যটাকে তাহলে এখানেই শেষ?
কিছুদিন আগে কলকাতার প্রাণকেন্দ্রে ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে। এটা নিঃসন্দেহে নিন্দনীয়, অগ্রহণযোগ্য, বেআইনি। কোনো সভ্য সমাজে সাংবাদিকের উপর হাত তোলা চলতে পারে না, এই প্রশ্নে কোনো দ্বিমত নেই। কিন্তু এই হামলার পেছনের কারণটা একটু খতিয়ে দেখুন। যখন একটি নির্দিষ্ট চ্যানেল বছরের পর বছর একতরফা সাংবাদিকতার নামে উস্কানি দিয়ে যায়, যখন সাংবাদিকতাকে দালালির পর্যায়ে নামিয়ে আনা হয়, যখন সাম্প্রদায়িক বিষ ছাড়ানো হয় টেলিভিশনের পর্দা থেকে, তখন সাধারণ মানুষের মনে একটা ক্ষোভ জমে। সেই ক্ষোভ যখন ফেটে পড়ে, তখন সেটা শুধু সেই চ্যানেলের উপরই পড়ে না, পড়ে সমস্ত সাংবাদিকদের উপর। বাংলার মানুষ মূর্খ নয়। কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী সবার ভেতরেই একটা বিবেক আছে, একটা চেতনা আছে। তারা বিচার করতে জানে কে সত্যিকারের সাংবাদিক আর কে রাজনৈতিক দলের মুখপাত্র। আর এখানেই সবচেয়ে কষ্টের জায়গা। যারা সত্যি সত্যি মাঠে নেমে সাংবাদিকতা করেন, যারা গুন্ডার সামনে দাঁড়িয়ে ক্যামেরা ধরেন, যারা শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করেন, তারা ভুগছেন অন্যের পাপের বোঝা বইতে গিয়ে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, এই রাজ্যে একসময় অনেক বুদ্ধিজীবী ছিলেন, আইনজীবী, চিকিৎসক, অধ্যাপক, সাংবাদিক, যারা তৃণমূলের আমলে মুখ খুলতেন, সমালোচনা করতেন, প্রতিবাদ করতেন। তাদের অনেক হেনস্থা হয়েছে, মামলা খেয়েছেন, পুলিশের আক্রমণের শিকার হয়েছেন। সেটা সত্য এবং সেটা নিন্দনীয় ছিল। কিন্তু আজ সে একই মানুষগুলো কোথায়? এখন যে অন্যায় হচ্ছে, এখন যে একজন বিধায়িকা অন্যের সম্পত্তি দখল করে রাখছেন, এখন যে নারী সুরক্ষার মন্ত্রী প্রয়োজনের মুহূর্তে গায়েব, এসব নিয়ে কি তারা একটা কথাও বলছেন? না, কারণ তাদের চোখ এখন পিছনে ঘুরে গেছে। যারা একদিন মুক্তমনা ছিলেন, আজ তারা মুখে তালা লাগিয়ে বসে আছেন। কারণ এখন ক্ষমতায় তাদের মতের সরকার। তাহলে প্রশ্ন দাঁড়ায়, তারা কি সত্যি গণতন্ত্রের জন্য লড়েছিলেন, নাকি শুধু নিজেদের দলের জন্য? এটাই বাংলার সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে বুদ্ধিজীবী শ্রেণীর কাজ ছিল ক্ষমতার প্রশ্ন করা, সেই শ্রেণীটাই এখন ক্ষমতার পায়ের কাছে বসে পড়েছে। আর সাধারণ মানুষ, তারা আবারও একা। একটু পেছনে ফিরে তাকান, 3টি আলাদা ঘটনা। একজন বিধায়িকার সম্পত্তি দখল, একজন মন্ত্রীর নীরবতা, একজন সাংবাদিকের দায়মুক্তি। কিন্তু সূত্রটা একটাই, ক্ষমতার অপব্যবহার এবং জবাবদিহিতার অভাব। পরিবর্তনের আগে মানুষ স্বপ্ন দেখেছিল, দুর্নীতি কমবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সবার জন্য সমান বিচার হবে। কিন্তু 3 মাসে যদি চিত্রটা এরকম হয়, তাহলে 5 বছরে কি দাঁড়াবে? 60-70 হাজার টাকার ব্যাংক ব্যালেন্স নিয়ে কোটি টাকার বাড়ি কেনার কথা বলা, এটা কি স্বাভাবিক? একজন সন্ন্যাসীর সম্পত্তি দখল করে রাখা, এটা কি সেই পরিবর্তনের চেহারা? নারীর সুরক্ষার দায়িত্বে থেকে নারীর নিরাপত্তার প্রশ্নে চুপ থাকা, এটা কি গণতন্ত্র? আর সবচেয়ে ভয়ঙ্কর, যখন একজন ব্যক্তি সাংবাদিকতার নামে বছরের পর বছর সাম্প্রদায়িক বিষ ছড়ায়, জাতীয় কবির কবিতাকে অবমাননা করে, সমাজে বিভাজনের বীজ বোনে, আর ক্ষমতাসীন সরকার তাকে রক্ষা করে, তখন বুঝতে হবে গণতন্ত্রের ভিত্তিটাই নড়ে গেছে। বাংলা আজ একটা চৌরাস্তায় দাঁড়িয়ে। একজন বিধায়িকা যদি 3 মাসে অন্যের সম্পত্তি গ্রাস করে, একজন মন্ত্রী যদি নিজের দায়িত্বে এড়িয়ে যান, একজন সাংবাদিক যদি ক্ষমতার ছত্রছায়ায় আইনের ঊর্ধ্বে থাকেন, তাহলে সাধারণ মানুষ সত্যিকার অর্থে কোথায় যাবে? উত্তরগুলো আজ কারো কাছেই নেই, কিন্তু প্রশ্নগুলো জীবন্ত। আপনি কি মনে করেন, এই যে ক্ষমতায় বসে অন্যের সম্পদ দখল, সাংবাদিকতার নামে দাঙ্গাবাজি, এগুলোর শেষ কোথায়? বাংলার মানুষকে আবারও প্রতারিত হচ্ছে, নাকি এবার মানুষ জেগে উঠবে? আপনার উত্তর জানান কমেন্টে। এই ভিডিওটি যদি আপনার ভাবিয়ে তোলে, তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, যাতে সত্যিটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আমরা ফিরবো নতুন বিশ্লেষণে, নতুন সত্যের সন্ধানে। ততদিন সজাগ থাকুন, প্রশ্ন করুন।